কি মনে করেন জনাব রহমানের দেশে ফেরার উদ্যোগ নেওয়া উচিত, নাকি তাকে দেশের বাইরে রাখার জন্যই এরকম রাজনৈতিক বক্তব্য দেওয়া হচ্ছে? জনাব আদিলুর রহমান। না দেখুন, আপনি তো যেটা বললেনই সেটা রাজনৈতিক বক্তব্যের কথা আপনি বললেন। রাজনৈতিক বক্তব্য তো আসলে মাঠে বড় বড় নেতারা অনেক কথাই বলেন, বাট আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে মনে করেন যে তারেক রহমান সাহেবের এই মুহূর্তে দেশে আসা উচিত কিনা, আমি আমার জায়গা থেকে আমি তো বিএনপিকে রিপ্রেজেন্ট করি না, আমার জায়গা থেকে আমি মনে করি না ওনার এই দেশে আসা এই মুহূর্তে উচিত না। স্পেশালি এই গভর্নমেন্টের যে বিএনপিকে এলিমিনেট করে দেওয়ার বা সর্বশেষ করে দেওয়ার একটা প্রয়াস, সেটাকে সাকসেসফুল হতে দেওয়ার কোনো কারণই আমি দেখতে পারি না। এবং আরেকটা জিনিস আপনি নোটিস করবেন যে তারেক রহমান সাহেব ওখানে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে, এবং পুলিশ বলেন প্রশাসন বলেন সবই তো আওয়ামী লীগের কাছে জনপ্রিয়তা ছাড়া। তো তারেক রহমান সাহেব যেভাবে ওনার নেতৃত্বে 10 লক্ষ 12 লক্ষ বা যেই লোক হচ্ছে বা যেই মিটিং গুলি করেছে বা যেভাবে কাজটা করেছে, তো আই ফাইন্ড ইট ভেরি অ্যাকমপ্লিশড সাংগঠনিক এই ব্যাপার থেকে। তা উনি কেন এই দেশে আসবেন, যেই দেশে আসার সাথে সাথেই এই মুহূর্তে সরকার ওনার উপরে ঝাঁপিয়ে পড়বেন এবং সাংঘাতিকভাবে বিএনপির মোরাল ডাউন হবে? তো আমার মনে হয় উনি যেখানে বসে রাজনীতি করছেন, আমার মনে করি এটাই ঠিক আছে এখন এই মুহূর্তে। না, জাস্ট আরেকটি প্রশ্ন, জনাব তারেক রহমান দেশে আসলে হয়তো উনি গ্রেফতার হতে পারেন, হয়তো তাকে, কিন্তু জনাব তারেক রহমানের ডাকে তো অনেক মানুষ গ্রেফতার হচ্ছেন, তার ডাকে আন্দোলন করছেন, তো সেটা আরেকটা একটা মানে একটা এরকম কথা কি আসলে বলা যায় না যে তিনি খুব আরামে থেকে দূর থেকে মানে, কারণ এই আন্দোলন যদি সফল হয় সবচেয়ে বেশি মানে যেটাকে বলে হচ্ছে ভালো জায়গায় থাকবেন তিনি হয়তো দেশের প্রধানমন্ত্রী হবেন, প্রেসিডেন্ট হবেন, আরো বড় হবেন, কিন্তু আন্দোলন করবে হচ্ছে সাধারণ মানুষ। এটা একদম স্বার্থপরতা হলো কিনা? এটা কি সবার ক্ষেত্রে হয় নাই সবসময়? যুদ্ধ তো তাবু থেকেই নিয়ন্ত্রিত হয় সবসময়। যদি আপনি তো যুদ্ধকে সবসময় তাবু থেকে নিয়ন্ত্রিত হতে দেখছেন। রাজনৈতিক যে কাজগুলি হয়, সিনিয়র লেভেলের যে লিডাররা, তো আমার তো দেখা মতে যে এই জিনিসগুলোতে সেভাবে, আর আগের যেই সিচুয়েশনের কথা বলছেন আপনি, 80 বা 90 আগের সিচুয়েশনে সিনিয়র লিডারদের প্রতি যে মিউচুয়াল রেসপেক্টটা ছিল, সেই রেসপেক্টটা তো এখন নাই। এখন তো সিনিয়র লিডারদের উপর গুলি করে দেওয়া হচ্ছে। নজরুল ইসলাম খান থেকে আরম্ভ করে, সালাম সাহেব থেকে আরম্ভ করে, গত নির্বাচনে 2018 যেটা ভাইয়ের বাসায় অত্যন্ত ভালো নির্বাচন ছিল, 47 জন ক্যান্ডিডেটকে মারা হয়েছে ফিজিক্যালি। তো আমার কথা হলো যে এই আজকে যে সিচুয়েশন, সেখানে তো রাজপথে নেমে সিনিয়র লিডারদের, আপনি দেখুন না 28 তারিখে যে ঘটনাগুলো, আপনি 7-8 জন কর্মী সব সিনিয়রদেরকে আপনি ভিতরে ঢুকিয়ে দিলেন। তা আমার মনে হয় নেতৃত্ব দেওয়াটা এখন বড় কথা। আরেকটা কথা বলছেন যে সবচেয়ে বেশি বেনিফিটেড তারেক রহমান হবে বা বিএনপি হবে, নট নেসেসারি, বা ওই বেনিফিটের কথা এখন আমরা চিন্তা করি না। এই দেশে আওয়ামী লীগ বিএনপির পাশেও গণতান্ত্রিক কামী কিছু মানুষ আছে যারা 15 বছর ভোট দেয় নাই, বা তারা চায় যে জনগণ মানুষের, এই পলিটিশিয়ানরা মানুষের কথা বলে। আমার মনে হয় ওই মানুষদের বেনিফিট সবচেয়ে বেশি হবে। তো আমি আপনার নজরে আনতে চাই জনাব পার্থ, একটি হচ্ছে যে 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, তার আগে কি বাংলাদেশে বিলিয়ন ডলার তো পাচার হয় নাই, সেগুলি যে বাংলাদেশে কি হয়েছে সেটা নিশ্চয় আপনি একটু বলবেন। আরেকটা হচ্ছে যে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2023-এ কিন্তু আমি দেখতে পাচ্ছি 2013-14 থেকে 2022-23-এ করোনার একটি বছর বাদ দিলে প্রত্যেকটি বছর ডাবল ডিজিট গ্রোথ হয়েছে। সেটি হচ্ছে মাঝারি থেকে বৃহৎ শিল্পের উৎপাদন সূচকে। কিছু হয় নাই, অবকাঠামো ছাড়া কোনো উন্নয়ন হয় নাই, এই কথা কি আসলে ঠিক কিনা? মানে এটিও যদি আপনি। না, আমি সেটা বলি না, অফকোর্স অবকাঠামো ছাড়াও অনেক উন্নয়ন হয়েছে, সেই ব্যাপারটা আই এম নট সেইং, বাট আমি কথার কথা বলছি যে আপনার মাথায় রাখতে হবে একটা জিনিস, যে এই লোকটার হার্ট ভালো কাজ করছে, মানে কান্ট্রি ইজ লাইক এ হিউম্যান বডি। আপনার প্রত্যেকটা অর্গান কাজ করতে হবে, আপনার ব্রেইন কাজ করছে না, আপনার হার্ট খুব ভালো কাজ করছে, কিডনি খুব ভালো কাজ করছে, ইউ ডোন্ট হ্যাভ আ হিউম্যান বিং, প্রপার হিউম্যান বিং। রাষ্ট্র পরিচালনা করতে সবাইকে করতে হবে। এবং আজাদ ভাই যে কথাটা বারবার বলছে যে প্রধানমন্ত্রীর দক্ষ কর্মে কাজে, আমি কিন্তু সেই ব্যাপারে কোনো কোয়েশ্চেন করতেছি না। আমি কিন্তু বারবারই বলি দ্য কান্ট্রি, প্রধানমন্ত্রী যেভাবে চালাচ্ছে উইথ এ ভেরি উইক সিস্টেম। আজকে আজাদ ভাই বলতে পারবে প্রধানমন্ত্রী আর 5টা সাকসেসফুল মিনিস্টারের কথা, আজাদ ভাই বলতে পারবে যে উনি ব্যবসা করে, লোটাস কামাল সাহেব যে আমাদের অর্থমন্ত্রী, উনার ভূমিকাটা কি? বাংলাদেশে ওনাকে কয়বার দেখা গিয়েছে বা এই ক্রাইসিসের মধ্যে কোথায় দেখা গিয়েছে? সো পলিটিক্যালি আপনি চিন্তা করে দেখেন, হু টেকস দ্য ডিসিশন? আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের রেটিং আপনি দেখেন নাই? তো আমার কথা হলো শুনেন, সরকারকে খুশি করতে আমরা অনেক কথা বলি, ওই জবাবটা দেন 128 টাকা কেন ডলার হয়েছে। আপনি যদি যুদ্ধের কথা বলেন, এটার কথা বলেন, তো শাক সবজি মুরগি এগুলি কি রাশিয়া থেকে আসে? এগুলি অন্য জায়গা থেকে তো যাচ্ছে। চীনের মতো ডিভ্যালুয়েট করেছে বাংলাদেশ ইচ্ছা করে টাকা, যাতে শ্রমিকদের বেশি টাকা দেওয়া যায়।
দেখুন, আমি একটা কথা বলি, আই এম নট অ্যান ইকোনমিস্ট, রাইট? আপনারা এগুলি ভালো বলতে পারবেন কোনটা, আমি খালি এতটুকু বলছি যে প্রতিদিনের ডে টু ডে যে জায়গাগুলিতে সেগুলি মানুষ অনেক কষ্টে আছে। এখন আজাদ ভাই যদি $1 বিলিয়ন কামিয়ে থাকে, সেটা আজাদ ভাইয়ের জন্য ঘটলাম, এটি পরিষ্কার। আপনি যদি এখন পলিটিক্যাল প্রশ্নের মধ্যে আসতেন যে 28 অক্টোবরের পরে রাজনৈতিক সমঝোতা বা সংলাপের সব সম্ভাবনা আপনি শেষ হয়ে গেছে বলে আপনি দেখেন কিনা, বিএনপি 28 অক্টোবর কোনো ভুল করেছিল কিনা, মানে 28 অক্টোবরের যে এই দিনটা বা এই দিনটাকে এখন একটা ধরা হচ্ছে এরকম যে 28 অক্টোবরের পরে এবং আগে, সেই জায়গাটা থেকে যদি একটু করতেন সংলাপের সম্ভাবনা। না, আমি মনে করি কি, দেখেন, সংলাপের সম্ভাবনা অবশ্যই আছে, সংলাপের সদিচ্ছা আছে নাকি সেটা প্রশ্ন করতে হবে খালেদ। আওয়ামী লীগ যদি কালকে চায়, কালকেও সংলাপ করতে পারে, বসতে পারে, কথা বলতে পারে, এবং এই সমাধান সম্ভব বা আলাপটা দেখো। আমাদের বিং আ পলিটিশিয়ান, আমাদের দুঃখটা তো সেখানে যে আওয়ামী লীগ সংলাপ করতো, সংলাপ ফেল করতো, তাহলে জাতি দেখতো যে পলিটিক্যাল প্রসিজারটা চলছে। আমাদের প্রবলেমটা হলো পলিটিক্যাল প্রসিজারটা চলে না। এবং আওয়ামী লীগ, আমরা কেন, আওয়ামী লীগ তো নিজেদের কারোর সাথে ইভেন কি জাতীয় পর্যায়ে বলতে পারে না তারা নির্বাচনে যাবে কি যাবে না, তো পুরো পলিটিক্সটাই তো বন্ধ হয়ে গেছে। আর 28 তারিখের কথা সেটা আপনি বলছেন, 28 তারিখে তো ওই সাউন্ড গ্রেনেড পুলিশ মেরেছে। 28 তারিখে তো দেখুন, আমরা অনেক বড় বড় পাবলিক মিটিং করেছি, আমরা অনেক বড় বড় পাবলিক মিটিং এর সাথে ছিলাম, আমরা জানতাম যেখানে এত লোক আমরা অ্যারেঞ্জ করার বা বিএনপি অ্যারেঞ্জ করার চিন্তা করে, সেখানে কিন্তু মারামারি করার ইচ্ছা থাকে না। মারামারি করার বডি ল্যাঙ্গুয়েজ অন্য জায়গায় থাকে। এত বড় মিটিং করার পর কারো মারামারি করার ইচ্ছা থাকে না। সেটা তো পুলিশ সাউন্ড গ্রেনেড যখন মেরেছে, তখন এটা ছত্রভঙ্গ হয়ে ন্যাচারালি তখন সেটা অন্যদিকে আপনার মন নিয়েছে। আমার এরকম কি হইতে পারে যে বিএনপি কেন্দ্রীয় ভাবে হয়তো ওরকমটা চায় নাই, যে পুলিশের মারা বা সাংবাদিকদের হ্যান ত্যান এগুলি করতে হয়তো চায় না, কিন্তু স্থানীয়ভাবে বিএনপির সাধারণ জনগণ আসলে খুব, যারা বিএনপি সমর্থক আছেন তাদের। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, প্রত্যেক পুলিশ বলেন, সাধারণ মানুষ বলেন, প্রত্যেকটা কোনো মৃত্যুই কাম্য না। কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হলো কি, যখন মব হয়ে যায় না, তখন আপনি অনেককেই কন্ট্রোল করতে পারেন না। কিন্তু আমার এইটা বিশ্বাস হয় না, বা আমরা রাজনীতিবিদ হিসেবে এটা কোনো সময় বলি না কাউকে যে ভাই তুমি পিটিয়ে রাস্তায় একটা মানুষ মেরে ফেলো। এটা অন্ততপক্ষে ওই রাজনীতি আমি দেখিনি, বা আমি রাজনীতিতে বিশ্বাস করি না। কিন্তু যখন মব হাতছাড়া হয়ে যায়, তখন আর আপনি কি করবেন সেটা তো আর কারো হাতে থাকে না। এবং এটাও সত্যি কথা যে ওই যে পুলিশের এগেনস্ট একটা ক্ষোভও কাজ করে, সাংঘাতিক ভাবে ক্ষোভ কাজ করে ন্যাচুরালি। যেসব আপনার কর্মীরা 15 বছর পুলিশ দ্বারা নির্যাতিত, আর যখন পুলিশ তো আগে কি হতো, আওয়ামী লীগ বিএনপি লড়াই করতো, পুলিশ মাঝখান দিয়ে থাকাতো। এখন আওয়ামী লীগ আর পুলিশ মিলে বিএনপি কে মারে। এখন দেখা যায় যে বিএনপি বা জামাত বা অন্য যারা আছে রাজপথে কাজ করে, তাদের কাছে পুলিশ একটা অপোনেন্ট হয়ে দাঁড়িয়ে থাকে। সুতরাং ওই রিঅ্যাকশনটা চলে আসে। এই বিষয়ে শেষ প্রশ্ন, একটি ষড়যন্ত্র তত্ত্বের কথা আমরা শুনি যে আসলে আওয়ামী লীগ বা তার এজেন্সিরাই ভিতর থেকে এগুলি মানে এগুলি করে থাকতে পারে বা করতে পারে। এই ব্যাপারে আপনার কাছে কি মনে হয় যে সত্যি সত্যি কি বিএনপির কর্মসূচি? এটা তো আসলে এটা সত্যি কথা বলতে ষড়যন্ত্র তত্ত্বর ব্যাপারটা না, এটা তো রিয়ালিটি যে আওয়ামী লীগের এর আগেও যথেষ্ট অনেককেই পাওয়া গিয়েছে যে পেট্রোল হাতে পাওয়া গিয়েছে বা আগুন দেওয়ার জন্য পাওয়া গিয়েছে। তার মানে আমি এটা বলছি না যে এই মারামারি বা এই পুলিশ হত্যা আওয়ামী লীগ বা করেছে ও করেছে, বাট এটার পসিবিলিটি তো আমরা আগে দেখেছি যে যদি 10টা বাস পড়ানো হতো, 5টা বাস যদি বিরোধী দল পড়ায়, তাহলে আরেকটা দেখা যায় 5টা বাস দেখা যাচ্ছে সরকার দল পড়াচ্ছে। সেই ধরনের সিচুয়েশন আওয়ামী লীগের মাইদুল সাহেব আপনার একসময় প্রেস কনফারেন্স করছে, আপনার পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে ছিল। এছাড়াও পুলিশও অনেক ছাত্রলীগ কর্মীকে অনেক একসময় অ্যারেস্ট করেছে হাতে পেট্রোল সহ। সেটা তো নর্মাল সিনারিও, এটা তো আমরা আগেও দেখেছি। আমি আমার প্রশ্নের আগে জনাব একে আজাদের কাছে একটু আসতেছে। জনাব পার্থ, আপনাকে ধন্যবাদ। যে জনাব একে আজাদ, আপনি কি মনে করেন যে এই সময়ে এসে যে অবরোধ, হরতাল এগুলি দেওয়া হচ্ছে, এবং যে মানে মাঠে বা ময়দানে বা রাস্তায় রাজপথে আমরা যে প্রতিক্রিয়া দিচ্ছি, সেটি ব্যবসা বাণিজ্যের উপরে কি প্রভাব ফেলতেছে? পাশাপাশি আমি আপনাকে ষড়যন্ত্র তত্ত্বের কথাটাও বলি, বিএনপিকে রাজনীতি থেকে আউট করে দেওয়ার জন্য আওয়ামী লীগ তার এজেন্সি দিয়ে এটি করতে পারে, এরকম কেউ কেউ মনে করতেছে আগের উদাহরণ টেনে। তো সেটি আপনি কি মনে করেন? এটা আমি মনে করি না কোনো সরকার নিজস্ব বা বিরোধী দলের উপরে দোষ চাপানোর জন্য দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবে। এর কিন্তু সরকারও তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। যখন শুধু ইকোনমিক্যাল ভাবে না, দেশের ভাবমূর্তি, আপনি জানেন আমার সবচেয়ে বড় ফরেন কারেন্সি আর্নিং আসি শুধুমাত্র রপ্তানিমুখী পোশাক শিল্পের থেকে, 86% অফ দ্য টোটাল ফরেন কারেন্সি। তো যখনই দেশের ভাবমূর্তি বাইরে নষ্ট হবে, তখন কিন্তু এর উপরে আঘাত আসবে।
এখন যখনই এদেশে গাড়ি পোড়ানো হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এইগুলো কিন্তু বিদেশিরা খুব সিরিয়াসলি দেখছে। তখন তারা পার্শ্ববর্তী দেশে অর্ডারগুলো নিয়ে যাওয়ার চিন্তা করছে। তাতে কি হবে? রপ্তানি কমে যাবে, মানুষ কর্মহীন হয়ে পড়বে, এবং ভবিষ্যতে যে গ্রোথটা হতো সেই গ্রোথটা হবে না। তো সরকার তো প্রশ্নই আসে না। আমি মনে করি না কোন সরকারই চাইবে ইচ্ছাকৃত বিদেশের বিরোধী দলের উপরে চাপা দিতে। তবে বিরোধী দল যেটা করছে আমি মনে করি এইটা প্রতিবাদের ভাষা উচিত না। প্রতিদিন কিছু না কিছু গাড়ি পোড়াচ্ছে, এই তাতে কি একটা ব্যক্তি যার গাড়ির মালিক, অনেক গাড়ি কিন্তু ইন্স্যুরেন্স করা থাকে না, একটা সার্টেন টাইমের পরে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো গাড়ির ইন্স্যুরেন্স করে না। এর গাড়ি কিন্তু সে একটা মালিকের একটা আয়ের উপার্জনের এই গাড়িটায় যখন গাড়িটা চলে যায়, কিভাবে বেঁচে থাকবে? যে মানুষটাকে মেরে ফেলা হচ্ছে যেভাবেই হোক, সেই তার সংসারের দায়িত্বটা কে নিচ্ছে? আমরা দেখি একটা থোক বরাদ্দ 1 লাখ টাকা, 2 লাখ টাকা, একটা মানুষের জীবন কি 2 লাখ টাকায়? তার যে সন্তান তার পিতৃ হারায়, যে মা তার ছেলে হারায়, সেই রিপ্লেসমেন্ট তো 2 লাখ টাকা ক্ষতিপূরণ হয় না। অতএব সেই যেই করে এই ধ্বংসাত্মক রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কিন্তু আজাদ ভাই, ধ্বংসাত্মক রাজনীতি তো বিএনপি আসলে এই কয়দিন করতেছিল না। ধ্বংসাত্মক রাজনীতি ছাড়া যে স্বাভাবিক রাজনীতি, সেই রাজনৈতিক পথগুলি কি কিছুটা রুদ্ধ করা হয় নাই? মানে আপনি গণমাধ্যম, আপনার একটি টেলিভিশন রয়েছে, একটি পত্রিকা রয়েছে, আপনি কি মনে করেন না যে গণমাধ্যমের মাধ্যমে যে সত্য কথা প্রকাশ করা সেটির মধ্যে বার আছে, সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতার মধ্যে সমস্যা আছে? তাহলে কিভাবে মানে এই সরকারকে আমরা একটি নিয়মতান্ত্রিক নির্বাচন দিতে চাই, এই বক্তব্যটি কেমনে করবে, মানে রাজনৈতিকভাবে কেমনে আসবে? আপনি ট্যাক্টফুলি যে কোশ্চেনটা করেছেন, এই কোশ্চেনের সাথে কিন্তু আপনার একমত নাই। আজকে সংবাদপত্রের উপরে কোন রকম কোনো বাধা নাই। আজকে টেলিভিশন চ্যানেলের উপরে কিন্তু আমরা সমস্ত বিরোধী দলের খবর বেশি দেখাচ্ছি কম্পেয়ার টু গভর্নমেন্ট নিউজ। তো অনেক সময় সরকারি কর্মকর্তারা আমাদের সাথে পরামর্শ করে কিভাবে দেশের ভাবমূর্তি নষ্ট না হয় বিদেশে, এমন নিউজ যাতে আমরা না দেই, যেগুলো নিয়ে মত বিনিময় হয়। কোনো চাপ আছে বলে আমার জানা নেই। আপনি তো দেশে থাকেন না, আপনি খবর হয়তো পান না। না, কোনো চাপ নেই বলে আপনি মনে করছেন। আমি একটু অন্য জায়গা থেকে একটু চাপের কথা বলি। আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই গতকাল, যদি আমরা এরকম বলি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সময় গতকাল জানিয়েছেন যে বিশ্বজুড়ে যারা শ্রমিক অধিকার হরণ করবে, শ্রমিকদের ভয়ভীতি দেখাবে এবং আক্রমণ করবে, তাদের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা সহ নানা ধরনের নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র। আপনি বলছিলেন ৮৬% আপনার অর্থনৈতিক মুদ্রা এর থেকে, এই গার্মেন্টস থেকে আসে। এ সময় জনাব ব্লিংকেন সরাসরি বাংলাদেশের কথা না বললেও বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক অধিকার কর্মী কল্পনা আক্তারের উদাহরণ দিয়ে বলেছেন, আমরা কল্পনা আক্তারের মতো মানুষের পাশে থাকতে চাই। এবং কল্পনা আক্তারও বলেছেন, আজ যদি মার্কিন যুক্তরাষ্ট্র তার পাশে না থাকতো তাহলে তিনি হয়তো বেঁচেই থাকতেন না। এই ব্যাপারটা আপনি আসলে কিভাবে দেখেন? যারা শ্রমিকের অধিকার হরণ করবে, শ্রমিকদের ভয়ভীতি দেখাবে, আক্রমণ করবে, তাদের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা সহ নানা ধরনের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র দেবে। আমি নিউজটা পড়েছি। যে আমরা শুনতে পাচ্ছি, আপনি কি? যে আমরা নিউজটা আমি পড়েছি। দেখুন, কল্পনা আক্তারকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তার সাথে আমাদের মধুর সম্পর্ক, এবং প্রত্যেকটা শ্রমিক সংগঠনের সাথেই কিন্তু আমাদের সম্পর্ক, এবং আমাদের প্রাণ। যদি শ্রমিক ভালো না থাকে, তারা যদি খুশি না থাকে, তাহলে কিন্তু আমি প্রোডাকশন ভালো পাবো না। আমরা যেসব বিদেশি কাস্টমারের কাজ করি, যেসব ব্র্যান্ডের কাজ করি, তারা কিন্তু মাঝে মাঝে এসে তাদের কমপ্লায়েন্স টিম এদের ওয়ার্কারদেরকে আলাদা একটা রুমে নিয়ে যেয়ে তাদের সাথে কথা বলে যে আমরা তাদের সাথে কোনো রকমের খারাপ আচরণ করি কিনা, কথা কাজ, তার যে বেতন সে পায় সেই বেতনে সে সন্তুষ্ট কিনা, রেগুলার রুটিন কাজ এবং করে। যার কারণেই আজকে দেখেন চীনে কিন্তু ট্রেড ইউনিয়ন অধিকার নাই, আমাদের দেশে ট্রেড ইউনিয়ন আছে। আমাদের প্রত্যেকটা দেশে পার্টিসিপেটরি কমিটি আছে, প্রত্যেকটা কারখানায় পার্টিসিপেটরি কমিটি আছে, এবং এই কমিটিগুলো রেগুলার তারা নির্বাচিত হয় এবং তাদের মাধ্যমে কিন্তু দাবি দেওয়া হচ্ছে, সেগুলো আমরা করে যাচ্ছি। তবে ইদানিং যে ঘটনাটা ঘটেছে, আপনারা দেখেছেন কিছু উচ্ছৃঙ্খল বহিরাগত লোক ওয়ার্কারদের সাথে মিশে
ওয়ার্কারদেরকে মিসগাইডেড করে কিছু ভাঙচুর করেছে, কিছু ফ্যাক্টরিতে অগ্নি সংযোগ করেছে, যেটা অত্যন্ত দুঃখজনক। এর সাথে আমাদের শ্রমিক ভাইরা মোটেই জড়িত না। যারা ধরা পড়েছে তারা একটা রাজনৈতিক দলের সাথে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। এই ব্যাপারে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বিবৃতি দিয়েছেন, তো আমার বিশ্বাস আমাদের ওয়ার্কার আমাদের প্রতি হ্যাপি। কিন্তু আপনি বহিরাগতদের কথা বলছেন, কিন্তু মানে সরকারের কর্তাব্যক্তিরা কিন্তু বলছেন যে এটা গার্মেন্টস কর্মীদেরই আসলে দাবি, বা এটা নিয়ে আমরা আরো কথা বলতে আসবো। আমরা একটু জনাব আন্দোলন রহমান পার্থ আপনার কাছে যেতে চাই। জনাব আন্দোলন রহমান পার্থ, আপনি শ্রমিকদের, বিশেষ করে পোশাক শ্রমিকদের যে মজুরির দাবিতে আন্দোলন এবং সেটিকে আসলে কিভাবে দেখেন সেটি বলে যদি আপনি কোনো মন্তব্য করতে চান। অনেকেই বলে থাকেন যে আমাদের শ্রমিকরা আসলে নানাভাবে বঞ্চিত হন, সেই জায়গায় আপনি কোনো মন্তব্য করবেন কিনা, সেটি মন্তব্য করলে আমি একটু প্রশ্নে আসি আপনার কাছে। না, আমি এতটুকু মন্তব্য করবো যে দেখুন, আমি পলিটিশিয়ান এবং আমি এই জিনিসটাকে পলিটিক্যালি সবসময় পলিটিক্যালি হ্যান্ডেল করার পক্ষে এই ব্যাপারটাতে। তো আমি যে কথাটা আগেও যেটা বলেছি যে বাংলাদেশের মন্ত্রীদের একটা সাংঘাতিক ক্রাইসিস আছে। আমি হয়তো জানিও না শ্রমিক মন্ত্রীকে, কে এই দায়িত্ব নিচ্ছে, কার কি গ্রহণযোগ্যতা আছে, বিকজ ন্যাচুরালি বিজনেস কমিউনিটি যেখানে স্ট্রিক্ট হবে এবং শ্রমিকরা যেখানে ন্যায্য দাবি করবে, তার মাঝখানে ব্যালেন্স করার জন্যই পলিটিশিয়ানের কাজ। তো আমি জানি না কোন পলিটিশিয়ান এখানে কাজ করছে, বা এই ক্রাইসিসটা হঠাৎ করে এত দূরে গেল কেন। সবার আগে বাংলাদেশ সত্য, আওয়ামী লীগ বিএনপির বাইরে। আর বাংলাদেশের দ্য গোল্ডেন ভয়েস অফ দ্য কান্ট্রি হলো এই শ্রমিকরা, বিদেশে যারা কাজ করে। এই শ্রমিকরাই এই স্টেটকে সোনার বাংলা বানিয়েছে। এই যত পদ্মা সেতু বলেন, যাই হয়েছে, 10,000 কোটি টাকার কাজ বা 5,000 কোটি টাকার কাজ, 10,000 কোটি টাকা যাই হোক, চুরি যার, কিন্তু এই বিদেশিদের টাকা আর আপনার ভাইদের মতো উদ্যোক্তারা যারা এই গার্মেন্টস বানিয়েছেন এবং এখানে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করেছেন, ওই টাকা দিয়ে করেছেন। তো আমার মনে হয় যে এই জিনিসটাকে আটমোস্ট ইম্পর্টেন্স দিয়ে সরকারের একদম উচ্চ মহল থেকে এবং শ্রমিকদের সাথে বসে পলিটিক্সকে বাইরে রেখে এই জিনিসটাকে খুব তাড়াতাড়ি শেষ করে ফেলা উচিত।